AssalamOlikum viewers, আশা করি আপনারা ভালো আছেন। Viewers, আজকের ভিডিওতে আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে এটাতে টোটাল 8টা চ্যাপ্টার আছে। তো আজকের ভিডিওতে আমি প্রথম 4টা চ্যাপ্টার নিয়ে ব্রিফলি আপনাদের সাথে আলোচনা করব। তো আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আমার নাম হচ্ছে রাহুল। আমি এই চ্যানেলটাতে অ্যাকাউন্টিং আর বিজনেসের বিভিন্ন টপিকস নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো এই সাবজেক্টগুলো যদি আপনার জন্য রিলেভেন্ট হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে টোটাল 8টা চ্যাপ্টার আছে। তো আমি আজকে ব্রিফলি এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, প্রথম 4টা চ্যাপ্টার নিয়ে। তো আপনারা যদি এগুলো সম্পর্কে ডিটেলস জানতে চান, গুগলে আপনারা সার্চ দিতে পারেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে। একটা পিডিএফ আছে তাদের পাবলিশ করা, আইএসপি এর পাবলিশ করা, প্রায় 90 পেজের একটা পিডিএফ। ওখানে ডিটেলস বলা আছে এগুলো সম্পর্কে, তো ওইটা পড়তে পারেন। তো আজকে আমি জাস্ট এই চ্যাপ্টারগুলোতে কী আছে, কী নিয়ে আলোচনা করা হচ্ছে, এই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো প্রথম যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে আপনার প্রথম চ্যাপ্টার আছে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যেটা আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের অবজেক্টিভ সম্পর্কে আপনার প্রথম চ্যাপ্টারে বলা আছে। তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের অবজেক্টিভ হচ্ছে মেনলি যারা ইউজার আছে, ইউজার বলতে এখানে এক্সিস্টিং অথবা পোটেনশিয়াল ইনভেস্টরকে বোঝানো হচ্ছে, তারপর লেন্ডার্সদেরকে বোঝানো হচ্ছে, তারপর হচ্ছে আদার যারা ক্রেডিটর্স আছে তাদেরকে বোঝানো হচ্ছে। তো এই যারা ইউজার আছে এই ইউজারদেরকে একটা মানে ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করা, যেটার বেসিসে তারা একটা এন্টিটিতে কী পরিমাণ আপনার ইকোনমিক রিসোর্সেস তারা প্রোভাইড করবে এটা সম্পর্কে একটা ডিসিশন নিতে পারে, এটার জন্য একটা ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করা। তো এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের মেইন অবজেক্টিভ। তো এই যে ইউজার আছে, ইউজাররা কী কী ধরনের ডিসিশন নিতে পারে। ইউজারদের ডিসিশন ইনভলভ থাকে হচ্ছে আপনার বাইং, সেলিং অর হোল্ডিং ইকুইটি অর ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, মানে আপনার ইকুইটি ইনস্ট্রুমেন্ট অথবা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট বাই, সেল অথবা হোল্ড করার মানে ডিসিশন হইতে পারে। এরপর আছে হচ্ছে আপনার প্রোভাইডিং অর সেটেলিং লোনস অ্যান্ড আদার ফর্ম অফ ক্রেডিট, লোনস অথবা অন্যান্য যদি কোনো ক্রেডিট থাকে এগুলো প্রোভাইড করা অথবা এগুলো সেটেলমেন্টের ডিসিশন হইতে পারে। তারপর ভোটিং অর আদারওয়াইজ ইনফ্লুয়েন্সিং ম্যানেজমেন্ট অ্যাকশন, মানে ভোটিং অথবা ম্যানেজমেন্টের অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করবে এ ধরনের ডিসিশন থাকতে পারে, মানে ইউজারদের মেনলি এই ডিসিশনগুলো তারা নিয়ে থাকে। তো এই ধরনের ডিসিশন বা এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য তারা কি অ্যাসেস করে, তারা মেনলি দুইটা জিনিস অ্যাসেস করে। একটা হচ্ছে প্রসপেক্টস ফর ফিউচার নেট ক্যাশ ইনফ্লোস টু দ্য এন্টিটি, মানে ওই এন্টিটির মানে কীরকম প্রসপেক্ট আছে নেট ক্যাশ ইনফ্লো হওয়ার ফিউচারে, এই জিনিসটা তারা মানে অ্যাসেস করে। মানে একদম সিম্পল যদি বলি, ওই এন্টিটিটাতে ভবিষ্যতে কী ধরনের টাকা আসতে পারে, ইনফ্লো হইতে পারে, নেট ক্যাশ ইনফ্লো। এরপরে সেকেন্ড যে জিনিসটা তারা অ্যাসেস করে এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুয়ারশিপ অফ এন্টিটিস ইকোনমিক রিসোর্সেস, মানে ইকোনমিক রিসোর্সেস যেগুলো আছে একটা এন্টিটির, মানে যে সম্পত্তিগুলো আছে ওগুলো ম্যানেজমেন্ট মানে কত এফেক্টিভলি এগুলো ইউজ করতে পারতেছে, ম্যানেজমেন্ট স্টুয়ারশিপটা তারা অ্যাসেস করে। তো এই জিনিসগুলো অ্যাসেস করার জন্য এখন ইউজারদের কী ধরনের ইনফরমেশন লাগবে। ইউজারদের মেনলি যে ইনফরমেশনগুলো লাগবে ওটা হচ্ছে দ্য এন্টিটিস ইকোনমিক রিসোর্সেস ক্লেইমস এগেনস্ট দ্য এন্টিটি, মানে এন্টিটির ইকোনমিক রিসোর্সেস আর এন্টিটির এগেনস্টে যদি ক্লেইমস থাকে কোনো, ওইটার ইনফরমেশন লাগবে। এখানে মেনলি আপনার অ্যাসেটস আর লাইবিলিটি সম্পর্কে বলা হচ্ছে, অ্যাসেটস আর লাইবিলিটি ইনফরমেশন লাগবে। তারপরে অ্যান্ড চেঞ্জেস ইন দোজ রিসোর্সেস অ্যান্ড ক্লেইমস, আর এই মানে রিসোর্সেস আর ক্লেইমসের যদি কোনো চেঞ্জ থাকে ওইটার ইনফরমেশনও ইউজারদের লাগবে। তো এটা এক ধরনের ইনফরমেশন গেল যেটা আপনার ইউজারদের লাগবে তাদের ডিসিশন নেওয়ার জন্য। তারপর সেকেন্ড যে ইনফরমেশনটা তাদের লাগবে এটা হচ্ছে how efficiently and effectively management has discharged its responsibilities to use the entity's economic resources, মানে ম্যানেজমেন্টের যে রেসপন্সিবিলিটি আছে একটা এন্টিটিসের যে ইকোনমিক রিসোর্সেস যে মানে অ্যাসেটসগুলো আছে ওগুলো ইউজ করার যে রেসপন্সিবিলিটি, তো এই ইউজেসটা তারা কত এফিশিয়েন্টলি এবং কত ইফেক্টিভলি জিনিসগুলো করতে পারতেছে, ডিসচার্জ করতে পারতেছে, এই জিনিসটা সম্পর্কে ইউজারদের মানে ইনফরমেশন লাগবে। তো এই ইনফরমেশনগুলো মেনলি অ্যাসেস করে তারা এই জিনিসগুলো দেখে এরপরে তারা সিদ্ধান্ত নিতে পারবে যে যদি আপনার ইকুইটি কেনা বেচার সিদ্ধান্ত নিতে হয় ওইটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারবে, অথবা যদি আপনার প্রোভাইডিং অর সেটেলিং লোনস প্রোভাইড অথবা সেটেলমেন্টের কোনো সিদ্ধান্ত নেওয়ার হয় থাকে ওইটা নিতে পারবে, অথবা ভোটিংস অর আদারওয়াইজ ইনফ্লুয়েন্সিং ম্যানেজমেন্ট অ্যাকশন, মানে ভোটিংয়ের সিদ্ধান্ত অথবা ম্যানেজমেন্টের অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে এরকম যদি কোনো সিদ্ধান্ত তাদের নিতে হয় এই জিনিসটা সম্পর্কেও তারা ডিসিশন নিতে পারবে।
তো এটা গেল প্রথম চ্যাপ্টারের মানে সামারি, ব্রিফ সামারি। এরপর সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টারে আপনার আমি যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কথা বললাম, এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের আপনার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কীরকম থাকা উচিত এটা সম্পর্কে আপনার সেকেন্ড চ্যাপ্টারে বলা আছে। তো মানে মেইনলি আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কী ধরনের কোয়ালিটি থাকতে হবে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের। তো এখানে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সকে মেইনলি দুইটা ভাগে ভাগ করছে। প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। তো ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফাইন্যান্সিয়াল যে ইনফরমেশনগুলো আছে ওগুলোতে অবশ্যই থাকতে হবে, মাস্ট থাকতে হবে। তো এই ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দুইটা কোয়ালিটি আছে। একটা হচ্ছে আপনার রিলেভেন্স, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অবশ্যই রিলেভেন্ট হইতে হবে। রিলেভেন্ট বলতে এটা যারা ইউজার আছে, ইউজারদের ডিসিশনকে ইম্প্যাক্ট করতে পারবে এরকম একটা অ্যাবিলিটিটা থাকতে হবে ওই ইনফরমেশনের মধ্যে। মানে এখানে ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা এখানে চলে আসতেছে। তারপরে আরেকটা হচ্ছে ফেথফুলি মানে রিপ্রেজেন্টেশন, ফেথফুল রিপ্রেজেন্টেশন আরেকটা কোয়ালিটি যেটা আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে থাকতে হবে। তো ফেথফুল রিপ্রেজেন্টেশন বলতে মেইনলি আপনার ওই ইনফরমেশনটা যে জিনিসটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছে এটা ফেথফুলি রিপ্রেজেন্ট করতে হবে। তো ফেথফুলি রিপ্রেজেন্ট করার জন্য একটা ইনফরমেশনকে অবশ্যই এটা কমপ্লিট হতে হবে। ইনফরমেশনটা আনকমপ্লিট কোনো ইনফরমেশন ফেথফুল হবে না। তারপরে এটা নিউট্রাল হইতে হবে, এটা মানে কোনো বায়াস থাকতে পারবে না ওই ইনফরমেশনটাতে। আর লাস্ট হচ্ছে এটাতে কোন ধরনের ভুল থাকতে পারবে না। তো এই তিনটে জিনিস যদি থাকে তাহলে আমরা মানে বলতে পারি যে ওই মানে ইনফরমেশনটা ফেথফুলি রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এইগুলো এই দুইটা গেল হচ্ছে আপনার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, যেটা আপনার একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে মাস্ট থাকতে হবে। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে ইনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। এই মানে ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনার একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে মাস্ট থাকতে হবে এরকম না, কিন্তু এগুলো মানে ম্যাক্সিমাম মানে এটা চেষ্টা থাকতে হবে যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যাতে করে একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে থাকে। তো এটার মধ্যে কি আছে দেখেন, প্রথমে আছে হচ্ছে কম্পারেবিলিটি। তো একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে অবশ্য মানে কম্পেয়ার করতে পারতে হবে, এটা যাতে করে আপনার ডিফারেন্ট কোনো এন্টিটির সাথে কম্পেয়ার করা যায় অথবা ডিফারেন্ট কোনো পিরিয়ডের সাথে মানে কম্পেয়ার করার মতো হইতে হবে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে। তো কম্পারেবিলিটি এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হবে। তো এরপরে আছে হচ্ছে ভেরিফাইবিলিটি। ভেরিফাইবিলিটি হচ্ছে মানে আপনার কোনো নলেজেবল পারসন, কোনো ইন্ডিপেন্ডেন্স পারসন যাতে করে ওই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা ভেরিফাই করতে পারে, জিনিসটা ওরকম হইতে হবে, মানে ভেরিফাইবিলিটি থাকতে হবে। তারপর টাইমলিনেস হইতে হবে, মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা যাতে করে সময় মতো যারা ইউজার আছে তারা সময় মতো এই মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা তাদের হাতের কাছে পায়, যাতে করে তারা যে সব সিদ্ধান্ত নিতে চাচ্ছে ওগুলো নিতে পারে। তারপর লাস্টে হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, মানে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অবশ্যই ঠিকভাবে ক্লাসিফাইড হতে হবে। তারপর ক্লিয়ারলি আর কনসাইসলি এটা রিপ্রেজেন্ট করতে হবে, যাতে করে যারা ইউজার আছে তারা জিনিসগুলো সহজে বুঝতে পারে। আন্ডারস্ট্যান্ডেবিলিটি এই কোয়ালিটিটা মানে এটার মধ্যে থাকতে হবে। তো এই চারটা মানে আপনার কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের যে ইউজফুলনেস এটাকে আরও বাড়াই দিবে। তো এটা গেল আপনার মানে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকতে হবে। এটা মানে চ্যাপ্টার 2তে এটা সম্পর্কে ডিটেলসে বলা আছে। তো এরপরে আপনার 3 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর রিপোর্টিং এন্টিটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা জানি এটা সম্পর্কে IAS 1-এও বলা আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের মধ্যে কী কী আছে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আছে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আছে, আর আদার স্টেটমেন্ট থাকতে পারে। তো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মধ্যে আমরা অ্যাসেটস, লায়াবিলিটি আর ইকুইটি ইনফরমেশন পাই। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের মধ্যে ইনকাম আর এক্সপেন্সের ইনফরমেশন পাই। আর আদার স্টেটমেন্টের মধ্যে থাকতে পারে হচ্ছে ক্যাশ ফ্লো থাকতে পারে, আর কন্ট্রিবিউশন ফ্রম শেয়ার হোল্ডার আর ডিস্ট্রিবিউশন টু শেয়ার হোল্ডার এটা ইনফরমেশন থাকে। তারপর ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস, এটা এলিমেন্টস হবে না মেনলি এখানে। তারপরে ইনফরমেশন অ্যাবাউট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এলিমেন্টস, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে এলিমেন্টসগুলো আছে এগুলো সম্পর্কে ইনফরমেশন থাকতে হবে। তারপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোতে যে অ্যাজাম্পশন আর এস্টিমেট মানে ইউজ করা হয়েছে ওইটা সম্পর্কেও ইনফরমেশন থাকতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সবসময় প্রিপেয়ার করা হয় একটা স্পেসিফিক টাইম পিরিয়ড নিয়ে, যেটাতে মানে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ইউজ করা হয়। তো গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন হচ্ছে মানে তারা এটা ইউজ করে যে এই মানে এন্টিটিটা একটা ফোর্সেবল ফিউচার পর্যন্ত তাদের যে অপারেশন এটা কন্টিনিউ করবে, এটাকে মেনলি গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন বলে। তো যদি গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ইউজ করে প্রিপেয়ার করা না হয় সেক্ষেত্রে অন্যান্য যে বেসিসগুলো আছে ওগুলো ইউজ করা হয়।
তো এটা হলো রিপোর্টিং পিরিয়ড। এরপরে আপনার চ্যাপ্টার 3-তে রিপোর্টিং এন্টিটি সম্পর্কে ডিসকাস করা হয়েছে। রিপোর্টিং এন্টিটি হলো আপনার যে এন্টিটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট মানে প্রিপেয়ার করে, অথবা এটা চুজ করে যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করবে, অথবা এটা রিকোয়ারমেন্ট থাকে যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করবে, ওই ধরনের এন্ট্রিগুলোকে রিপোর্টিং এন্টিটি বলে। তো 3 ধরনের রিপোর্টিং এন্টিটি থাকে। সিঙ্গেল এন্টিটি থাকতে পারে, পোর্শন অফ এন এন্টিটি থাকতে পারে, যেটা মানে টোটাল একটা এন্টিটি না, এন্টিটির একটা পোর্শন। তারপর মোর দেন ওয়ান এন্টিটি থাকতে পারে, মানে একটা চেয়ে বেশি এন্টিটি থাকতে পারে রিপোর্টিংয়ের মধ্যে। তো এটার বেসিসে যে স্টেটমেন্টগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করা হয়, এগুলো হচ্ছে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপর আনকনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে প্যারেন্ট আর সাবসিডিয়ারি যখন যৌথভাবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করা হয়, ওগুলো কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে। আনকনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে মানে সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো, ওগুলোকে মানে আনকনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে। আর কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে এটা মানে কনসলিডেটেড না, এটা প্যারেন্ট, এখানে কোনো প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ নেই, বাট দুইটা এন্টিটি মানে কম্বাইনলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়েছে দুইটা এন্টিটি। এটার অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে মানে রিলেটেড পার্টি সেম থাকতে পারে। তো ওরা চাচ্ছে যে এই দুইটা এন্টিটির মধ্যে দুইটা এন্টিটি একসাথে কম্বাইন করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য, তো মানে কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসও থাকতে পারে। এই বিষয়গুলো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর রিপোর্টিং এন্টিটি এগুলো সম্পর্কে ডিটেলসে মানে আপনার চ্যাপ্টার 3-তে বলা আছে। তো এরপর আসা হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ মেনলি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের যে এলিমেন্টসগুলো আছে ওগুলোর ডেফিনিশন দেওয়া আছে। তার মধ্যে আছে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এলিমেন্টস আছে হচ্ছে অ্যাসেটস, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এগুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের এলিমেন্ট। তো এর মধ্যে দেখেন অ্যাসেটের যে ডেফিনিশনটা এটা রিভাইজ করা হয়েছে। আগে যে ডেফিনিশন ছিল প্রিভিয়াস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে, ওইটা রিভাইজ করে এখন নতুন একটা ডেফিনিশন দেওয়া হয়েছে। তো নতুন ডেফিনিশনে অ্যাসেটের ডেফিনিশনটা হচ্ছে এ প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স কন্ট্রোল বাই দ্য এন্টিটি অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্টস। তাহলে এখানে মেইনলি আপনার অ্যাসেট বলতে যাচ্ছে হচ্ছে পাস্ট কোনো ইভেন্টসের কারণে, যেটার রেজাল্টের কারণে বর্তমানে একটা ইকোনমিক রিসোর্সেস একটা এন্টিটি কন্ট্রোল করতেছে, ওইটাকে মেইনলি আপনার অ্যাসেটস বলতেছে। তো অ্যান ইকোনমিক রিসোর্সেস, তো এখানে আরেকটা ডেফিনেশন দেওয়া আছে ইকোনমিক রিসোর্স সম্পর্কে বলা আছে, অ্যান ইকোনমিক রিসোর্স ইজ এ রাইট দ্যাট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু প্রডিউস ইকোনমিক বেনিফিটস। ইকোনমিক রিসোর্সেস হচ্ছে একটা রাইট যেটার পোটেনশিয়াল আছে, একটা ইকোনমিক বেনিফিটস প্রডিউস করার মতো পোটেনশিয়াল আছে, তো এটাকেই মেইনলি ইকোনমিক রিসোর্স বলতেছে। তো এটা গেল হচ্ছে আপনার অ্যাসেটের ডেফিনিশন। এরপর লায়াবিলিটিসের যে ডেফিনিশন এটাও চেঞ্জ হয়েছে, আগের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে একরকম ছিল, এখন আরেকরকম হয়ে গেছে। তো এখন যে ডেফিনিশনটা এটাতে কী দেওয়া আছে দেখেন, a present obligation of the entity to transfer an economic resource as a result of past event, মানে এন্টিটির একটা মানে প্রেজেন্ট অব্লিগেশন যেটা পাস্ট কোনো ইভেন্টের রেজাল্টের কারণে হয়েছে, যেটার কারণে আপনার ওই এন্টিটিকে তার একটা ইকোনমিক রিসোর্স ট্রান্সফার করতে হবে। এখানে অব্লিগেশন সম্পর্কে বলা আছে, অ্যান অব্লিগেশন ইজ এ ডিউটি অর রেসপন্সিবিলিটি দ্যাট দ্য এন্টিটি হ্যাজ নো প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি টু অ্যাভয়েড। তার মানে হচ্ছে অব্লিগেশন হচ্ছে একটা ডিউটি অথবা রেসপন্সিবিলিটি যেটা একটা এন্টিটির আছে, যেটা তারা প্র্যাকটিক্যালি কোনোভাবেই এই মানে জিনিসটাকে তারা অ্যাভয়েড করতে পারবে না। তো তার মানে লায়াবিলিটি হচ্ছে মানে এমন একটা অব্লিগেশন যেটা ওই এন্টিটির আছে, যার কারণে তাদেরকে তাদের কোনো একটা ইকোনমিক রিসোর্স ট্রান্সফার করতে হবে, যেটা হয়েছে মানে এই রেজাল্টটা হয়েছে পাস্ট কোনো ইভেন্টসের কারণে। তো এই জিনিসটাকে লায়াবিলিটি বলতেছে। তো এরপরে এখানে আপনার ইনকাম আর এক্সপেন্সের ডেফিনিশন দেওয়া আছে। তো ইনকামের ডেফিনিশনটা দেখেন, increases in assets or decreases in liabilities that result in increases in equity, মানে ইনকাম হচ্ছে যে জিনিসটার কারণে অ্যাসেটস ইনক্রিজ হবে, অ্যাসেটস বাড়বে, অথবা যে লায়াবিলিটি আছে লায়াবিলিটিটা কমবে, এবং যার কারণে যেটা রেজাল্ট হচ্ছে আলটিমেটলি ইকুইটি বেড়ে যাওয়া, আদার দেন দোজ রিলেটিং টু কন্ট্রিবিউশন ফ্রম হোল্ডার্স অফ ইকুইটি ক্লেমস, মানে আপনার যারা ইকুইটি হোল্ডার্স আছে তারা যে কন্ট্রিবিউশনগুলো করে থাকে ওগুলো ছাড়া অন্য কোনো জিনিস যদি থেকে থাকে যেটার কারণে আপনার অ্যাসেটস বাড়ছে অথবা লায়াবিলিটিস কমছে এবং আলটিমেটলি এটার রেজাল্ট হচ্ছে ইকুইটি বেড়ে গেছে, ওই ধরনের জিনিসকে মেইনলি ইনকাম বলতেছে। আর এক্সপেন্স হচ্ছে বাই দ্য ওয়ে এগুলো মানে রিভাইজ করা হয়েছে, এগুলোর ডেফিনেশন আপনার প্রিভিয়াস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে অন্যরকম ছিল। তো এক্সপেন্সের ডেফিনেশনটা দেখেন,
decrease in assets or increase in liabilities that result in decreases in equity other than those relating to distributions to holders of equity claims. মানে ইকুইটি হোল্ডারদের যে মানে ডিস্ট্রিবিউশন ক্লেমস আছে, ইকুইটি হোল্ডারদেরকে যে ডিস্ট্রিবিউশন করা হয় প্রফিট, ওইটা ছাড়া এমন কোনো জিনিস যার কারণে অ্যাসেটস কমে গেছে, আপনার একটা এন্টিটির অ্যাসেটস কমে গেছে অথবা লায়াবিলিটি বেড়ে গেছে এবং যেটার আলটিমেট রেজাল্ট হয়েছে কি যে ইকুইটিটা কমে গেছে। তো এই ধরনের কোনো জিনিস যদি থাকে ওটাকে হচ্ছে মানে এক্সপেন্স বলে। তো এইগুলো হচ্ছে আপনার মানে রিভাইজ ডেফিনেশন অ্যাসেটস, লায়াবিলিটি আর ইনকাম আর এক্সপেন্সের। তো চ্যাপ্টার 4-এ মেইনলি এই ডেফিনেশনগুলো সম্পর্কে বলা আছে। তো ভিউয়ার্স, ভিডিও আর বেশি বড় করবো না, মেইনলি এগুলোই ছিল হচ্ছে প্রথম 4টা চ্যাপ্টারের সামারি। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি বাকি যে 4টা চ্যাপ্টার আছে ওগুলো সম্পর্কে আলোচনা করব। তো আই হোপ ভিডিওটা যারা দেখছেন আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দিতে। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।